দরজায় খটখট আওয়াজ শুনতে পেলাম। মনে হলো যেন জব্বার মিয়া এদিকেই আসছে। আমি রাইসাকে টিপে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইলাম। তারপর আওয়াজটি আস্তে আস্তে মিলিয়ে গেল। নিশ্চিন্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল প্রায় 10:30টার দিকে। বাহির থেকে মামির ডাকে রাইসার ঘুম ভেঙে গেলে রাইসা আমাকে ডেকে তোলে। আমি রাইসাকে কোলে নিয়ে ঘরের দরজা খুলে বের হই। ফ্রেশ হয়ে রান্নাঘরে যাই। ততক্ষণে মামাও চলে আসে। মামি সবাইকে খাবার বেড়ে দেন। রাইসাকে কয়েক গাল মুখে তুলে খাইয়ে দিয়ে নিজে মুখে খাবার তুলতে যাব, এমন সময় মামি বলে ওঠে, তুই আবিরকে ডিভোর্স দিয়ে দে। মামির কথায় আমি অবাক হয়ে যাই। কি বলছে এসব মামি? মামি আবারও বলতে শুরু করে, যেহেতু তার সংসার ছেড়েই দিয়েছিস সেহেতু ঝুলিয়ে রেখে লাভ কি? আমি বলি, ওকে ডিভোর্স দিয়ে তুই বিয়ে করে নতুন করে সংসার কর। মামা খেতে খেতেই মামিকে ধমক দিয়ে বলল, চুপ করো, একদম চুপ। তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি? বয়স তো কম হয়নি, সব চুল পেকে গেছে, অথচ কথা বলতে শিখতে পারলে না। ওকে কখনো কি নিজের মেয়ের মতন ভেবেছো তুমি? ভাবছি বলেই তো বললাম, সারা জীবন তো আর এভাবে থাকতে পারবে না। অনেকে অনেক কথা বলে। মামা বলল, কে কি বলল, কে কি করলো তা আমি দেখে নেব। মামি চেঁচিয়ে বলে উঠল, আপনি কি দেখবেন? হ্যাঁ, দুনিয়ার কোনো কিছুই আপনি বোঝেন না। আমি যা বললাম ও তাই করবে। আবিরকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমরা ওকে জব্বারের সাথে বিয়ে দিয়ে দেব। জব্বারের কম আছে নাকি? মামা শান্ত গলায় বললেন, তোমার মাথা ঠিক আছে? কোথায় জব্বার আর কোথায় আমাদের রুকাইয়া? আমার বুঝতে বাকি রইল না গত রাতে মামি আর জব্বারের কি নিয়ে কথা হয়েছে। মামা আর মামি তর্ক করছে। আমি আর সেখানে বসে খেতে পারলাম না। হাত ধুয়ে সেখান থেকে উঠে বের হয়ে আসলাম। ঘরে ঢুকে আমার আর রাইসার জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরে নিলাম। জানি এখানে থাকলে মামি একটা অঘটন ঘটিয়েই ছাড়বে। আমার পুরো জীবনটা, সেই সাথে আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দেবে। যেখানে ওকে সৎ মায়ের ভয়ে রাখিনি, সেখানে আমি বিয়ে করব তা কল্পনারও বাইরে। এক মুহূর্ত আর দেরি না করে রুম থেকে বের হয়ে আসলাম। বের হতেই মামা দৌড়ে আসলেন। অপরাধীর মতন আমার দিকে তাকিয়ে বলল, মারে, কই যাবি তুই? এখানেই থেকে যা। মামি চেঁচিয়ে বলে উঠল, যে মেয়ের স্বামীর সংসার ফেলে চলে আসে সেই মেয়ের এখানে থাকার কোনো দরকার নেই। আমি মামাকে জড়িয়ে ধরে খুব করে কাঁদলাম। তারপর চোখের পানি মুছে মামাকে বললাম, ভয় নেই মামা, এই বাড়ি সম্পত্তির ভাগ তো কখনো চাইনি, আর কোনো দিন চাইবো না। তুমি বরং একটা কাজ করো, সব কিছু তোমার আর মামির নামে লিখে একটা দলিল করে রেখো। যদি বেঁচে থাকি, আবারও কখনো তোমাদের এখানে আসি, আমি সেগুলোতে সাইন করে দেব। দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও মাথা গোজার জন্য নিশ্চয়ই একটা জায়গা মিলে যাবে। মামার চোখের পানি ছলছল করছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না সেখানে। এক হাতে রাইসার হাত শক্ত করে ধরে অন্য হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক চিন্তা করে দেখলাম এখানে আর নয়, আমাকে শহরে যেতে হবে। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিভাবে যাব? বাজারে এসে পরিচিত স্বর্ণকারের দোকানে গেলাম। আমাকে এতদিন পরে দেখেও চাচা চিনতে পারলেন। আমি শাশুড়ি আমার দেওয়া বালা দুটো খুলে চাচাকে দিয়ে বললাম, এগুলো রেখে আমাকে কিছু টাকা দেন। চাচা অবাক হয়ে গেলেন, কী সমস্যা জানতে চাইলেন। আমি বলতে না চাইলেও সে জোরাজুরি করাতে তাকে সব খুলে বললাম। সেও তার চোখের পানি ধরে রাখতে পারল না। টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে আমার বালা দুটো আমাকে ফিরিয়ে দিয়ে বলল, তোমার বালা লাগবে না, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আমি বললাম, না চাচা, আপনি এই দুটো রেখেই টাকা দিন। যদি উপকার করতে চান তবে এই বালা দুটো বিক্রি করবেন না। আমি শহরে গিয়ে কিছু একটা করে এই দুটো নিয়ে যাব। চাচা বলল, আমি যতদিন বেঁচে আছি এই বালা বিক্রি করব না, তুমি যখন পারবে এসে নিয়ে যাবে। আমি চাচার কাছ থেকে টাকা নিয়ে বাসে উঠে রওনা হলাম
অচেনা শহরের উদ্দেশ্যে। শুনেছি শহর নাকি মানুষের ভাগ্য বদল করে দেয়। আমার মতন অভাগীর কপালে কি আছে কে জানে। ভাবতে ভাবতে একটা সময় বাসের সিটে ঘুমিয়ে গেলাম। চোখ মেলে যখন তাকালাম তখন বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাইসা বুকের মাঝে ঘুমিয়ে রয়েছে। মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে। মেয়েটার আগের মতন চঞ্চলও নেই। দেখে খুব মায়া লাগছিল, তাই বুকের সাথে চেপে ধরে কপালে একটা চুমু দিলাম। রাত 9টার দিকে নামলাম। লাল হলুদ হরেক রকম আলোতে চোখ জুড়িয়ে যাবে যে কারোর। তবে আমার প্রচণ্ড ভয় লাগছিল। কোথায় যাব, কার কাছে যাব? এই শহরে যে আমার পরিচিত কেউ নেই। এত রাতে কোথাও বাড়ি ভাড়াও পাওয়া যাবে না। কে দেবে আমাকে আশ্রয়? নানান রকম প্রশ্ন মাথায় নিয়ে আমি হাঁটা শুরু করছি। মেয়েটা ঘুমে টলমল করতে করতে কোনো রকমে আমার একটা হাত ধরে হাঁটছে। ফুটপাত ধরে মা মেয়ে হেঁটে চলেছি। কোথাও যাওয়ার কোনো উদ্দেশ্য নেই, গন্তব্যহীন পথে হাঁটছি। কিন্তু এভাবে কতক্ষণ? যেভাবেই হোক থাকার একটা জায়গা জোগাড় করতে হবে। মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম। দোকানি একজন বয়স্ক মহিলা। তার কাছ থেকে কিছু বিস্কুট আর রুটি কিনে নিয়ে দুজন খেয়ে একটা বেঞ্চে বসে রইলাম। রাত যত বাড়ছে ভয় ততই বেড়ে চলেছে। এ শহরে জীবনের নিরাপত্তা পাবো তো? দেখতে দেখতে একটা সময় দোকানি মহিলা আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে শুরু করলো। একটা সময় সব গুছিয়ে নিয়ে তার ছোট্ট টঙের দোকান বন্ধ করে দিল। এত সময় তার আমার দিকে খেয়াল না থাকলেও এখন বেঞ্চ নেওয়ার সময় আমাকে প্রশ্ন করলো, তুমি কোথায় যাবে মা? কেন জানি মন থেকেই ওনাকে মা বলে ডেকে উঠলাম। বললাম, আমার আমার এই শহরে যাওয়ার কোনো জায়গা নেই মা। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এভাবে তো বাহিরে থাকতে পারবে না। শকুনের দল যে কোনো সময় হামলা করে তোমাকে খাবলে খাবে। তুমি এক কাজ করো, আমার সাথে চলো। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এত রাতে একটা মেয়ে মানুষ বাহিরে রাস্তায় থাকা নিরাপদ নয়, এটা বেশ ভালোই বুঝতে পারছিলাম। আবার বৃদ্ধা মহিলার সাথে যাব, তার যদি অসুবিধা হয়। এসব ভাবতে ভাবতে উনি আবারও বলে উঠল, ভয় পেও না, আমার সাথে চলো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তার সাথে হাঁটা শুরু করলাম। প্রায় 15-20 মিনিট ওনার সাথে হাঁটার পর একটা বস্তির ভিতর প্রবেশ করলাম। আস্তে আস্তে ওনার টিনের ঘরে প্রবেশ করলাম। ঘরটা ভালোই বড়, তবে মানুষও কম না। ওনার মেয়ের সাথে দুটি নাতনি। মেয়েটার বয়স আমার মতোই হবে। মেয়েটা আমাকে বলল, আপা, আপনারা দুজন হাত মুখ ধুয়ে নেন, আমি খাবার রেডি করছি। পেটে প্রচণ্ড ক্ষুধা, কি ভাববে জানি না। তাড়াতাড়ি রাইসাকে নিয়ে কল থেকে হাত মুখ ধুয়ে নিলাম। খুব তৃপ্তি নিয়ে খেলাম। খাওয়া শেষ হওয়ার পর আমার জীবনের সব ঘটনা বললাম। শুনে খুব কষ্ট পেলেন ওনারা। সে বলতে শুরু করলেন, কি করবে মা বলো, ভাগ্যে যা আছে তাই তো হবে। দেখো না, আমার মেয়েটার স্বামী 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা গার্মেন্টসে চাকরি করে। আমি দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করি আর সন্ধ্যার পর থেকে ওই দোকানটা চালাই। তাতে করে ভালোই দিন কেটে যাচ্ছে। আমি মাকে বললাম, আমাকে একটা ঘর জোগাড় করে দিতে, সাথে যে কোনো একটা কাজ জোগাড় করে দিতে। উনি বললেন, কালকেই ঘর জোগাড় করে দেবে, আর সকালে কাজে বের হয়ে দেখবেন কোনো বাড়িতে লোক লাগে কিনা। বাড়িতে কাজ করলেও অনেক টাকা পাউন যাইব, তাতে করে আমাদের দুজনের বেশ ভালো করেই দিন কেটে যাবে। ওনাদের ব্যবহারে আমি অনেক খুশি হলাম। এই পৃথিবীতে আমার চেয়েও অনেক অসহায় মানুষ আছে। এই যে যাকে মা ডাকলাম, তার মেয়েটার জীবনে কি কম কষ্ট? এত অল্প বয়সে বিধবা হয়েছে। দুটো মেয়ে, তাদের নিয়ে গার্মেন্টসে কাজ করে দিব্যি দিন চালিয়ে যাচ্ছে। সে তুলনায় আমি অনেক ভালোই আছি। হয়তো স্বামী পাশে নেই, তবুও সে আছে তো। কথাগুলো ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। রাতে বেশ ভালো ঘুম হয়েছে। আজ এক ঘুমে সকাল হয়ে গেছে। মা আর তার মেয়ের সাথে ঘরের কাজে হাত লাগাতে চাইলে মেয়েটা বলল, আপা, আপনি আমাদের বাসায় যে কদিন আছেন মেহমান, আপনি কোনো কাজ করবেন না। নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো।
যেখানে নিজের বাড়িতে নিজের মামি বলেছে কাজ না করলে খাবার দেবে না, সেখানে অপরিচিত এক বোন, এক মা নিজের মেয়ের মতন বলছে তুমি তো মেহমান, তোমাকে কোনো কাজ করতে হবে না। এ বাড়িতে যতদিন থাকবে, এর চেয়ে বড় প্রাপ্তি দুনিয়াতে আর কি হতে পারে। নিজের মনে অনেক সাহস হচ্ছে, নিজেকে নিজেই বলতে শুরু করলাম, আমি এই শহরে আর একা নই। একটা কথা প্রচলিত আছে না, আপনের চেয়ে পর অনেক ভালো। আজ তার বাস্তবিক প্রমাণ পেলাম। পারুল আপা আর মা বের হয়ে গেলেন তাদের কাজে। তাদের বাচ্চা দুটোকে আমাদের সাথে বাসায় রেখে গেলেন। মা বললেন আসার সময় ম্যানেজারের সাথে কথা বলবেন, পাশেই একটা ঘর খালি আছে, সেই ঘরটা আমাকে ভাড়া দেওয়ার জন্য। আমি ওদের তিনজনকে সাথে নিয়ে ঘরে বসে বসে গল্প করছি। তিনজনই প্রায় সমবয়সী। রাইসারও অল্পতেই ওদের সাথে বেশ জমে গেছে। দুপুরে মা খুশি খুশি মনে এসে বললেন ম্যানেজারের সাথে কথা বলেছেন, সে ঘরের চাবি দিয়ে দিয়েছে, আজ রাত থেকেই আমি ওই ঘরে থাকতে পারবো। সেই সাথে একটা বাড়িতে কাজেরও ব্যবস্থা করেছেন। এত খুশিতে আমি মাকে জড়িয়ে ধরলাম। মা বললেন পরদিন সকালেই আমাকে সেই বাড়িতে নিয়ে যাবেন। এখান থেকে 10 মিনিটের মতন লাগবে হেঁটে যেতে। সকালে গিয়ে নাস্তা বানিয়ে দিয়ে দুপুরে রান্না করে জামা কাপড় ধুয়ে এসে আবার শেষ বিকেলের দিকে গিয়ে রাতের খাবার রান্না করে দিয়ে চলে আসতে হবে। আমি বললাম আমার কোনো সমস্যা হবে না। মা বললেন লোকটার স্ত্রী মারা গেছে, দুটো ছেলে মেয়ে দুজনই বিদেশে থাকে, তবে এখন দেশে 2-3 মাস থেকে আবার চলে যাবেন। মাসে 7,000 টাকা দেবে, কয়েক মাস পর বাড়িয়ে দেবে। আমি বললাম সমস্যা নেই, তাতেই আমাদের চলে যাবে। আর সমস্যা হলে তো আমরা আছি। রাতের খাবার পর মা আর পারুল আপার সাথে করে আমি নতুন ঘরে গেলাম। মা আর পারুল আপা আমাকে সাহায্য করলেন নতুন ঘর গোছাতে, সেই সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও দিলেন। যদিও আমি নিতে চাইনি, তবুও জোর করেই দিলেন। এই মানুষগুলোর ঋণ সত্যি শোধ করার মতন নয়। পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ এখনো আছে, এরাই তার বাস্তবিক প্রমাণ। চেনা নেই জানা নেই একলা একটা মেয়ে মানুষের জন্য এত কিছু করে, ভাবতেই মনটা প্রশান্তিতে জুড়িয়ে গেল। পরদিন সকালে মা আমাকে সেই বাড়িতে নিয়ে গেলেন। আমাকে সব কিছু দেখিয়ে বুঝিয়ে সে তার কাজে চলে গেলেন। আমিও আমার মতন কাজ করতে শুরু করলাম। খুব অল্প সময়ের ভিতরই আমার জীবনের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমিও হতাশ হলাম না। নাস্তার টেবিলে সে বাড়ির সকলের সাথে পরিচিত হলাম। লোকটার বয়স বেশ ভালোই হবে, আমার মামার বয়সী। ছেলে মেয়ে দুটো প্রায় সমবয়সী হবে, 2-1 বছরের বড় ছোট হবে। তাদের ব্যবহারও খুব ভালো। প্রথম দিন নাস্তা করে আমার বেশ প্রশংসা করলেন। আমি সকালের নাস্তা বানিয়ে দিয়ে বাসায় এসে রাইসা আর পারুল আপার মেয়ে টিনা আর টুম্পাকে একসাথে নিয়ে নাস্তা করে ওদের গোসল করিয়ে রেডি করে রেখে আবার চলে আসলাম দুপুরের খাবার রান্না করার জন্য। এভাবেই দিন চলে যেতে লাগলো। এ বাড়িতে সকলে আমার বেশ প্রশংসা করতে লাগলো কাজের আর রান্নার। সারাদিনের কাজ শেষ করে এসে রাতে আমরা সকলে একসাথে রাতের খাবার খেয়ে গল্প গুজব করতে থাকি। পারুল আপা মাঝে মাঝেই বলে তার গার্মেন্টসে কাজ করতে আর ভালো লাগে না, কিন্তু অন্য যে কাজ করবে তাতে টাকা কম, সেই টাকা দিয়ে মেয়ে দুটোকে সাথে নিয়ে থাকতে খুবই কষ্ট হবে। আমি পারুল আপাকে বলি কষ্ট হলেও করতে হবে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও করতে হবে। পারুল আপা বলে মাঝে মাঝে খুব খারাপ লাগে, আমি নারী বলেই কি আমার কোনো সম্মান নেই? গার্মেন্টসে কাজ করি বলে কি শরীরটা যাকে তাকে দিয়ে দিতে হবে? তুমি জানো না, সহকর্মী থেকে ম্যানেজার কারোর চোখ থেকেই যেন দেহটা রেহাই পায় না, সকলে চোখ দিয়ে খুবলে খুবলে খায়, সুযোগ পেলে হয়তো আরো বড় কিছু করে ফেলবে। আমি বললাম যতটুকু পারো নিজেকে সামলে রেখো আপু, আমাদের গরিবদের থাকার ভিতর আছে এই সম্মানটুকু, এটুকু হারালে হয়তো আর বেঁচেই থাকতে ইচ্ছে করবে না। এভাবেই দিনগুলো মোটামুটি বেশ ভালোই কেটে যাচ্ছিল। শহরে এসে মা পেয়েছি, একটা বোন পেয়েছি, পেয়েছি আরও দুটো সন্তান, এর চেয়েও শান্তির আর কি হতে পারে? এত কিছুর পরেও রাতের আঁধারে ঠিকই বুকের মাঝে চিনচিনিয়ে ব্যথা অনুভব হয় সেই মানুষটাকে ভেবে যাকে বড্ড বেশি ভালোবেসেছিলাম। পরের দিন কাজে আসার পর জানতে পারি ছেলে মেয়ে দুজন আজ রাতেই চলে যাবে দেশ ছেড়ে। আমি মনে মনে খুশিই হলাম,
কিন্তু সেই খুশি যে খুব বেশি সময়ের জন্য হবে না তা বুঝতেই পারিনি যে বাড়িতে আমি কাজ করতাম সেই ভদ্রলোকের ব্যবহারে। গতকাল রাতেই যার ছেলে মেয়ে দুজন বিদেশে চলে গেছে, আর আজ দুপুরেই সে কিনা আমার শরীর স্পর্শ করতে আসে। ছি, ভাবতেই অবাক লাগে মানুষ এতটা নীচ আর জঘন্যও হতে পারে। বাবার বয়সী একজন মানুষের চোখেও এই দেহটা নিরাপদ নয়। সকালের নাস্তা বানানোর সময় লোকটা হুট করে এসে পিছন থেকে জাপটে ধরে আমাকে, বলতে শুরু করে, রুকাইয়া, তোমাকে রাজরানী করে রাখবো আমার সংসারে, তুমি খুব সুন্দরী। আমি তাকে বলি, এসব কি করছেন, ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করব। সে হেসে হেসে বলে, তোমার চিৎকারে কেউ আসবে না। বলি আরো শক্ত করে আমাকে দু হাত দিয়ে চেপে ধরে। আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই। শরীরের সমস্ত শক্তি দিয়ে তার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, সেই সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকি। তারপরেও উনি আমাকে ছাড়তে চাইছেন না। তখন বাধ্য হয়ে একটা সময় হাতে থাকা রুটি বেলার বেলুন দিয়ে ওনার মাথায় আঘাত করি। লোকটা আমাকে ছেড়ে দেন। সেই সাথে আবার চিৎকারে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যান। অনেকে বলতে থাকেন, ওনার এই খারাপ ব্যবহারের জন্যই কেউ এই বাড়িতে কাজ করতে চান না। সেখান থেকে কেউ একজন হয়তো পুলিশে খবর দেন। অল্প সময়ের ভিতর পুলিশ চলে আসে এবং সমস্ত ঘটনা শুনে তাকে ধরে নিয়ে যান। মুহূর্তের ভিতর আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে আসি। ঘরে এসে চুপচাপ শুয়ে থাকি। আমাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে দুপুরে মা এসে প্রশ্ন করে, শরীর খারাপ কিনা? আমি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিই। তাকে সব খুলে বলি। মা শুনে খুব কষ্ট পায়, বলে, মানুষটাকে বাহির থেকে দেখে তো ভালোই দেখায়, কিন্তু মনটা এত খারাপ তা তো জানতাম না। আমি মাকে বললাম, সবই আমার ভাগ্য। মা বললেন, তুই চিন্তা করিস না, তোর জন্য আমি অন্য কোথাও কাজ দেখব। আমি মাকে বললাম, না, আমি আর মানুষের বাড়িতে কাজ করব না, অন্যভাবে প্রতিষ্ঠিত হব। মা আর কিছু বললেন না, মাথায় হাত রেখে বললেন, দোয়া করি যেন তুই সফল হতে পারিস। আমি চিন্তা করতে শুরু করলাম কিভাবে সফল হওয়া যায়। রাতে পারুলা পাও মন খারাপ করে বাসায় ফিরলেন। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? পারুলাপু বললেন, গার্মেন্টসে আর যাবেন না। নানা রকম সমস্যার কথা বলতে শুরু করলেন। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, বেশ তো, আর যেতে হবে না, আমরা এখন নিজেরাই কিছু করব, কিন্তু কি করব তা তো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো, পারুলাপা তো গার্মেন্টসে চাকরি করছে, সে সেলাই করতে পারবে, আর আমিও নকশি কাঁথা সেলাই করতে জানি। পরদিন সকালে আমার জমানো টাকা আর পারুলাপাকে সাথে নিয়ে গিয়ে একটা সেলাই মেশিন আর গজ কাপড় কিনে নিয়ে আসি। আপা অনেক খুশি হলেন নিজের মেশিন পেয়ে। শুরু করলাম দুজন নতুন করে লড়াই। প্রথমে আমরা দুজন নিজেদের খরচ দিয়ে কাঁথার কিছু ড্রেস বানালাম। তা নিয়ে বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করতে থাকলাম। আস্তে আস্তে আমাদের অর্ডার বাড়তে থাকলো। আমরা প্রথমে ছোট্ট একটি দোকান ভাড়া নিলাম। সেই সাথে খুঁজে বের করলাম আমাদের মতন যারা কষ্ট করে সমাজে বেঁচে আছে তাদেরকে। পারুলাপা আর আমি মিলে তাদের নকশি কাঁথা আর সেলাইয়ের কাজ শেখাতে থাকি। আস্তে আস্তে মার্কেটে আমাদের পণ্যের বেশ চাহিদা বাড়তে থাকে। সেই সাথে আমাদের খারাপ সময়গুলো কেটে যেতে থাকে। পারুলাপাকে এখন আর গার্মেন্টসে যেতে হয় না, মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয় না, রাতে ফুটপাতে চা বিক্রি করতে হয় না। সেই সাথে আমাদের দোকানটাও অনেক বড় হয়। 20 জন অসহায় মহিলা আমাদের দোকানে কাজের সুযোগ পায়। এভাবেই কেটে যায় 3টে বছর। আমি আস্তে আস্তে দুঃখের সময়গুলো ভুলে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। সেই সাথে স্বপ্ন দেখি আরও বড় হওয়ার। যখন দোকানে অসহায় মানুষগুলোর মুখে হাসি দেখি, তখন সত্যি সত্যি আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। মনে হয় এরাই তো আমার সব। আমি চিন্তা করি আরও মানুষের কর্মসংস্থান কিভাবে করা যায়। একদিন চিন্তা করি গ্রামে যেতে হবে, মায়ের হাতের সেই বালা দুটো নিয়ে আসতে হবে। সেই সাথে মামাকে সব সম্পত্তিগুলো লিখে দিয়ে আসবো। যেই ভাবা সেই কাজ। একদিন পারুলাপাকে সব বুঝিয়ে দিয়ে ছুটে আসি গ্রামে।
সোজা সেই দোকানটাই চলে যাই। আমাকে দেখিয়ে চিনতে চাচার একটুও ভুল হয়নি। চাচাকে সব বলার পর সে আরও খুশি হয়। আমি যখন চাচার হাতে টাকাগুলো তুলে দিয়ে মায়ের হাতের সেই বালাগুলো নিয়ে হাতে পড়ে নিই, তখন চাচা বলেন, মা রে, পাপ বাপকেও ছাড়ে না। আমি চাচার কথা শুনে প্রচণ্ড চমকে যাই। প্রশ্ন করি, চাচা, আপনি এমন করে কেন কথা বলছেন? চাচা হাসতে হাসতে বললেন, তোমার স্বামী আবির এখন অর্ধ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তার নতুন স্ত্রী সকল সম্পত্তি নিজের নামে লিখে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাটা শোনার সাথে সাথেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে আমার সাথে যতই অন্যায় করুক না কেন, তবুও সে আমার স্বামী। আমি চাচাকে প্রশ্ন করলাম, আবিরকে কোথায় পাবো? চাচা বললেন, বেশিরভাগ সময় বাহিরেই থাকে, তবে সন্ধ্যার পর আম্মার স্মৃতির পাশে গিয়ে বসে থাকে। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসলাম। মামার বাড়ির পথে রওনা হলাম। হাতে যথেষ্ট সময় আছে সন্ধ্যা হতে, তাই চিন্তা করলাম মামার নামে সমস্ত সম্পত্তির দলিলগুলো লিখে দিয়ে যাব, যাতে এখানে আসার জন্য আর কোনো রকম পিছুটান না থাকে। কিন্তু মামার বাড়িতে যে আরও বড় চমক অপেক্ষা করছিল তা আমি ভাবতেও পারিনি। বাড়িতে ঢোকার পর মামা আমাকে দেখে অনেকটা সময় নীরব দাঁড়িয়ে রইল। তারপর হাউমাউ করে কান্না করতে করতে বলল, তোর মামি তো আর বেঁচে নেই। মৃত্যুর আগে তোকে অনেকবার দেখতে চেয়েছিল, তোর কাছে মাপ চাইবে বলে। আমার প্রচণ্ড খারাপ লাগলো। মামাকে বললাম জমির কাগজপত্রগুলো দেওয়ার জন্য। আমি সব কিছু তার নামে লিখে দিতে চাই। মামা হাসতে হাসতে কাগজপত্রগুলো নিয়ে এসে আমার হাতে দিতে দিতে বলল, মা রে, আমার এসব চাই না। দুপুরের পরপর আমিও রওনা হয়ে গেলাম আবিরকে খোঁজার উদ্দেশ্যে। খুব বেশি সময় খোঁজার প্রয়োজন হয়নি। মায়ের স্মৃতির সামনে যেতেই তাকে দেখতে পাই। বড় বড় চুল, মুখ ভরা দাড়ি। মানুষটা আমাকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমার বড্ড মায়া হলো তার জন্য। ফেলে রেখে চলে আসতে পারলাম না। সঙ্গে করে নিয়ে রওনা হলাম। শহরে নিয়ে এসে ভালো ডাক্তার দেখাতে শুরু করলাম। সেই সাথে নিজের ব্যবসা কিভাবে বড় করা যায় সেদিক নিয়ে দিন রাত সকলে পরিশ্রম করতে শুরু করলাম। এভাবেই কেটে গেল জীবন থেকে আরও 20 বছর। আর এই তো আমি এখন আপনাদের সামনে একজন পরিচিত মুখ, একজন আইডল। তবে এখানে আসতে আমাকে কম পরিশ্রম ত্যাগ স্বীকার করতে হয়নি। ভিড়ের ভিতর থেকে কেউ একজন মহিলা সাংবাদিক বলে উঠল, আপনার স্বামীকে এত সহজে মেনে নিলেন কি করে? একটু হেসে জবাব দিলাম, আমাদের তো বিচ্ছেদ হয়নি। আর আমি প্রায় 3.5 বছর একা থেকে বুঝেছি এই সমাজে একজন স্বামী ছাড়া নারীর অবস্থান কোথায়। অল্প বয়সী থেকে বুড়ো কেউ ছাড় দিতে চায় না। শরীরের সাথে না পারলে চোখ দিয়ে গিলে খেতে চাই। আর আবির ইচ্ছে করে এমন করেনি। দেশে এখনো অনেকেই আছেন নানান রকম কুটচাল করেন। আবির তার শিকার হয়েছিল। আবির যখন সুস্থ হয় তখন আমরা সব জানতে পারি। আর একজন বলে উঠল, আপনার স্বামী আর মেয়েরা কোথায়? অল্প কিছু সময়ের ভিতরই চলে আসবে। মেয়েদের জন্যই তো আজ এত আয়োজন। আমার একটা মেয়ে নয়, 3টে মেয়ে, আর 3জনই ডাক্তার হয়ে আজকে দেশে আসছে। আবির আর পারুল আপা ওদের নিয়ে সোজা এখানে চলে আসবে। তারপরই এই হাসপাতালের উদ্বোধন করব আমরা। আর এটা সেই জায়গা যা আমার মামা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছেন। আমার মায়ের সম্পত্তি, যেখানে আমার 3 মায়ের নামে হাসপাতাল নির্মিত হয়েছে। আপনি সত্যিই মহান। জীবনে এত ত্যাগ স্বীকার করার পরেও সবাইকে কত আপন করে নিয়েছেন। আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ। আমি মহান নই, পুরো নারী জাতিই মহান। আমরা হাজারটা ত্যাগ হাসি মুখে স্বীকার করে নিই। এই যে আপনারা পরিবার প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য এই পেশাকে বেছে নিয়েছেন, আপনারা মহান। প্রতিটা মা মহান, প্রতিটা মেয়ে মহান, এক কথায় প্রতিটা নারীই মহান। আমরা স্বার্থহীনভাবে ভালোবেসে যেতে পারি। সৃষ্টিকর্তা মহান বলেই আমাদের মাঝে এত ধৈর্য ধরার মতন ক্ষমতা দান করেছেন। কথা বলতে বলতে আবির আর পারুল বাচ্চাদের নিয়ে গাড়ি থেকে নেমে আসলো। আজ 4 বছর পর 3 মেয়েকে একসাথে পেয়ে আনন্দে বুকে জড়িয়ে নিল। এতগুলো বছর পর কে বলবে
এই রুকাইয়া একটা জীবনে এই সমাজের সাথে, সমাজের মানুষগুলোর সাথে লড়াই করেছে। আনন্দে পরিপূর্ণ আজ তার পরিবার। সবার চোখের আড়ালে আবির এসে রুকাইয়ার হাতটা চেপে ধরে বলল, তোমাকে পেয়ে আমার জীবনটা সত্যিই পরিপূর্ণ। রুকাইয়া আবিরের হাতটা শক্ত করে চেপে ধরে মনে মনে বলল, আমি যে আপনাতেই পরিপূর্ণ। জানি না কোন বেলায় তোমায় পেয়েছি, বেলা অবেলার হিসেব যে রাখিনি। সমাপ্ত।